হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসই A1 এবং A2 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। কি বললাম? আজকের ক্লাসে তোমাদের ডিএসই A1 এবং A2 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কারো কারো A1 পেপার আছে এবং কারো কারো A2 পেপার আছে। তোমরা আজকে সাজেশনটা দেখে নাও এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের ডিএসই A1 পেপার আছে নাকি A2 পেপার আছে। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এই ডিএসই যে পেপারগুলো আছে না, এর কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 65 নম্বরের পরীক্ষা হবে। সেক্ষেত্রে 3 ধরনের প্রশ্ন থাকবে। তোমাদের সিসি পেপারে যেমন 3 ধরনের প্রশ্ন থাকে, ঠিক একইভাবে ডিএসসি পেপারগুলোতেও 3 ধরনের প্রশ্ন থাকবে। 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে এবং তোমাদের 1 নম্বরের প্রশ্ন হচ্ছে 15টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা এই দুটো পেপারের সাজেশান দেখো। আর আরেকটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ বোর্ডে, এই নম্বরে যোগাযোগ করতে পারো। বা তোমরা যারা ভাবছো স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এবারে এই পেপারগুলির সাজেশান তোমরা দেখে নাও। প্রথমে তোমরা ডিএসই A1 পেপারের সাজেশানটা দেখে নাও। ডিএসই A1 পেপারের নাম হচ্ছে জেন্ডার অ্যান্ড পলিটিক্স। এই পেপারের সাজেশানটা তোমরা প্রথমে দেখো। 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখো, মডিউল 1 থেকে দেখো। আমি এখানে প্রথমেই 2022 সালের প্রশ্ন দুটো রেখেছি। আর এই সবুজ যে টিক মারা আছে না, এগুলো হচ্ছে আমাদের যে পেড ব্যাচ চলছে সেখানে এগুলো করানো হয়ে গিয়েছে অলরেডি, তাই সেগুলোর পাশে এরকম সবুজ টিক মারা আছে। দেখো, প্রথম যে প্রশ্ন হচ্ছে নেপালের সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভূরাজনৈতিক উপাদানগুলির প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবার এখানে একটা বিষয় দেখো, এই প্রশ্নটা আমি কেটে দিয়েছি। কারণ কি দেখো, এই প্রশ্নটা 2021 সালে পরীক্ষায় এসেছে, আবার 2023-এ রিপিট হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ 2022 সালের প্রশ্ন 2024-এ তোমরা স্টুডেন্ট আছো, 2024 সালের ব্যাচ 25-এ পরীক্ষা দেবে প্রথমে, 24 সালের ব্যাচ। তাই তোমাদের কিন্তু 2022-এর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা তোমাদের এসে গেলেই তোমরা কিন্তু লিখে ফেলতে পারবে, কারণ এখানে একটাই বড় প্রশ্ন মডিউল 1 থেকে 15 নম্বরে লিখতে হয়। তাছাড়া দেখো এখানে আরেকটা প্রশ্ন আমি কেটে দিয়েছি, যেটা 2020 সালে এসেছিল, সেটা আবার 2023-এ গিয়ে রিপিট হয়েছে। এবার পরের প্রশ্নটা দেখো, এখানে আরেকটা প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, র্যাডিক্যাল নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো নারীবাদী দৃষ্টিভঙ্গিতে পিতৃতন্ত্র, লিঙ্গ এবং ক্ষমতার ধারণা পারস্পরিক সম্পর্কিত? যুক্তিসহ আলোচনা করো। তাহলে মডিউল 1 থেকে 4টে প্রশ্ন তোমরা সাজেশানে পেলে 15 নম্বরে। এবার মডিউল 2-এ দেখো, প্রথম প্রশ্নই আছে ভুটানের উদ্বাস্তু সংস্থার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য সার্কের লক্ষ্য কী? এই বিষয়ে সার্ক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আলোচনা করো। এই দুটো 2022 সালের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে অন্যান্য প্রশ্নগুলোও তোমাদের করতে হবে, একটু বেশি করে মডিউল 2-তে পড়তে হবে। কেন পড়তে হবে একটু পরেই তোমরা বুঝতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। 2021-এ পড়েছে। তারপরে ভারতে শ্রম অর্থনীতি নারীর ভূমিকার ওপর একটি টিকা, এটাও 2021-এ পড়েছে। তারপরে আছে সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনের তার প্রশ্নটি কি ভূমিকা পালন করে, 2020-তে এসেছে। তারপরে পুনরুৎপাদিত শ্রম ও যন্ত্র শ্রমের মধ্যে সম্পর্ক আলোচনা করো, 2020-তে এসেছে। এখানে তোমরা দেখো একটা বিষয় লক্ষ্য করো যে কোনো প্রশ্নই কিন্তু রিপিট হচ্ছে না, এখান থেকে কোনো প্রশ্ন রিপিট আসছে না। তাই এখান থেকে প্রতিটা প্রশ্ন তোমাদের করতে হবে মডিউল 2 থেকে
একটু বেশি পড়াশোনা করতে হবে, কিছু করার নেই। এবারে 10 নম্বরের প্রশ্নগুলো দেখো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে দেখো, ছেদযুক্ত নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। তারপরে আছে উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদী বিতর্কের মূল ধারাগুলি বিশ্লেষণ করো। তারপরে রাজনীতিতে ক্ষমতা লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে, 21-এ পড়েছে। তারপরে সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো, এটাও 21-এ পড়েছে। পিতৃতান্ত্রিক সংস্কৃতি বলতে কি বোঝো, এটা 20-তে পড়েছে। এবং তারপরেই আছে 6 নম্বরের ব্যক্তিগত হলো রাজনৈতিক, বিবৃতিটি ব্যাখ্যা করো, এটাও 20-তে পড়েছে। এই 6টা প্রশ্ন তোমাদের কিন্তু মডিউল 1 থেকে 10 নম্বরের জন্য করতে হবে। এবার হচ্ছে মডিউল 2। মডিউল 2-এ দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে। প্রথম প্রশ্ন, শ্রীলঙ্কার আত্মপরিচয়ের রাজনীতি সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবিলায় সার্কের ভূমিকা সম্পর্কে লেখো আর কি। তারপরে আছে গার্হস্থ্য হিংসা নিবারণ সংক্রান্ত আইনের বর্ণনা, ভারতের যৌন শ্রমিক আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের উদ্ভবের প্রেক্ষিতে আলোচনা করো। নেক্সট আছে নারীর প্রজনন অধিকার সংক্রান্ত মূল দাবিগুলি আলোচনা করো। এবং অন্যান্য প্রশ্ন যেগুলো আছে দেখে নাও। র্যাডিক্যাল নারীবাদ দিয়ে একটা আছে, ভারতে শ্রম অর্থনীতিতে নারীর ভূমিকা আছে, ঠিক আছে। অন্যান্য প্রশ্ন দেখো, অন্যান্য প্রশ্ন কিছু দেওয়া আছে, তবে অন্যান্য প্রশ্নগুলো সবার পক্ষে করা কিন্তু সম্ভব নয়। তাই তোমাদের প্রথমে যে আমি সাজেশানটা দিয়েছি, মূল যেগুলো ইম্পর্টেন্ট আমি প্রথমে বলেছি, সেগুলো কিন্তু ভালো করে তোমরা করো এবং পারলে অন্যান্য প্রশ্নগুলো দেখতে পারো। তবে এখান থেকে 10 নম্বরের কিছু প্রশ্ন দেখে যাবে, এক্সট্রা যে 10 নম্বরের প্রশ্ন আছে, কারণ 10 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ইয়ারের প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না। তবে এটা তোমরা শেষ ব্যাচ, তোমাদের প্রশ্ন হয়তো একটু সহজ হবে, কারণ সিলেবাস তোমরা জানো চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে তবুও তোমাদের বলবো ভালো করে তোমরা পড়াশোনা করো। এবারে তোমাদের যাদের A2 পেপার আছে, তোমরা সাজেশানটা দেখো। এখানে দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে প্রথমে দেখে নাও। মডিউল 1 থেকে মডিউল 1-এ প্রথম প্রশ্ন হচ্ছে নেপালের সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা। তারপরেই হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভূ রাজনৈতিক উপাদানগুলির প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে ভুটানের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা ও প্রয়াস সম্পর্কে লেখো। তারপরে এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যেটা 2021 সালে এসেছিল, 2023 সালে রিপিট হয়েছে। তোমাদের যাদের মানে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য বলবো তোমরা প্রথম দুটো প্রশ্ন সব থেকে ভালো করে করবে, কারণ প্রথম দুটো প্রশ্ন হচ্ছে 2022 সালের প্রশ্ন। তারপর দেখো নেপালের রাজতন্ত্রের অবসান ও সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন দলের ভূমিকা। নেক্সট হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কর্তৃত্ববাদের বিভিন্ন ধারণার ওপর আলোচনা করো। তারপরে দেখো মডিউল 2-এ প্রথম প্রশ্ন ভুটানে উদ্বাস্তু সমস্যার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য সার্কের লক্ষ্য কী, এই বিষয়ে সার্ক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আলোচনা করো। নেক্সট ভারতে কি কোনো উদ্বাস্তু নীতি আছে, উদ্বাস্তু সমস্যার সমাধানে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক প্রয়াসগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো এখানেও একটা 21 সালের প্রশ্ন 23 সালে রিপিট হয়েছে। পরের প্রশ্ন, গৃহযুদ্ধের পরবর্তী শ্রীলঙ্কার শান্তি প্রতিষ্ঠার বাধাগুলি কী প্রকারে সেই বাধাগুলি অতিক্রম করা সম্ভব। নেক্সট, গত কয়েক দশক ধরে ভারতে পরিচিত রাজনীতির কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারপরে 10 নম্বরে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, একটি অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্য। তারপরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শ্রীলঙ্কার অবস্থান বর্ণনা করো। পাকিস্তানের নাগরিক সামরিক বাহিনীর সম্পর্ক আলোচনা করো। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভুটানের অবস্থান বর্ণনা করো। তারপরে দেখো এটা 2020 সালে একবার এসেছিল, সেটা 2023 আবার রিপিট হয়েছে। মডিউল 2-এ দেখো শ্রীলঙ্কার আত্মপরিচয়ে রাজনীতির সম্পর্কে একটি টিকা। নেক্সট আছে দেখো সন্ত্রাসবাদ মোকাবিলায়
সার্কের ভূমিকা সম্পর্কে লেখো। নেক্সট আছে একমেরু বিশ্বে আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের সম্ভাবনা কতটা আলোচনা করো। নেক্সট আছে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। তারপরে আছে একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ায় উদ্বাস্তু সমস্যার প্রভাবগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।